ওয়েস্ট বেঙ্গল বোর্ডের নবম শ্রেণীর বাংলা ব্যাকরণ অংশে সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনের সিলেবাসে রয়েছে শব্দ ও পদ অধ্যায়টি। বেশ কতগুলি ধারাবাহিক পর্বে এই অধ্যায়ের ওপর থেকে তোমাদের কাছে পদ প্রকরণের বিভিন্ন দিক আলোচনা করেছি। আজকে তোমাদের কাছে মূলত আলোচনা করব বিশেষণ পদ। বিশেষণ পদ কাকে বলে বা এর যে প্রকারভেদ বা এর যে প্রধান দুটি প্রকারভেদের অন্তর্ভুক্ত যে আর বিভাজনগুলি রয়েছে, কিভাবে তার দৃষ্টান্ত দেবে বা দৃষ্টান্ত থাকলে কিভাবে নির্ধারণ করবে যে কোনটি কী ধরনের বিশেষণ হয়েছে। তাহলে চলো দেখি এই বিশেষণ পদের বিস্তৃত আলোচনা। তাহলে প্রথমেই দেখো রয়েছে বিশেষণ পদ কাকে বলে। পদ প্রকরণের আমাদের এখানে ডেফিনেশন সাধারণত পরীক্ষায় থাকে না, তবু আমরা আমাদের পুরো কনসেপ্টটা কিন্তু ঠিকঠাক রাখার জন্য প্রত্যেকটা ডেফিনেশন আমাদের বুঝে রাখতে হবে। যে পদ বিশেষ্য, সর্বনাম, ক্রিয়া প্রভৃতি পদের অবস্থা, ধর্ম, সংখ্যা, পরিমাণ প্রভৃতি বোঝায় তাকে বলছে বিশেষণ পদ। তাহলে বিশেষণ পদের দ্বারা কার কার অবস্থা, ধর্ম, সংখ্যা, পরিমাণ বোঝানো হবে না? বিশেষ্য, সর্বনাম ও ক্রিয়াপদে। আবার বিশেষণ পদেরও কিন্তু বোঝানো হয়ে থাকে, সেটা আমরা এরপর যখন বিশেষণ পদের প্রকারভেদগুলো পড়ব তখন দেখতে পাব। যেমন একটি দৃষ্টান্ত দেওয়া হয়েছে, দেখো, দৃশ্যটি সুন্দর। এখানে সুন্দর এই পদটি হচ্ছে বিশেষণ পদ। দৃশ্যটি, এটি হচ্ছে বিশেষ্য পদ। দৃশ্যটি কেমন না সুন্দর, তাকে ডেসক্রাইব করা হচ্ছে। বিশেষণ পদের মূলত বৈশিষ্ট্য এটাই যে বিশেষ্য, সর্বনাম, ক্রিয়া বা বিশেষণ পদ সম্পর্কে বিশেষ কিছু তথ্য উপস্থাপন করা, সেটা অবস্থা, ধর্ম, সংখ্যা, পরিমাণ, দোষ, গুণ বিভিন্ন দিক থেকে হতে পারে। এরপর দেখো বিশেষণ পদকে মূলত দুই ভাগে ভাগ করা হচ্ছে। একটি হচ্ছে নাম বিশেষণ ও দ্বিতীয় নম্বর হচ্ছে ক্রিয়া বিশেষণ। তাহলে নাম বিশেষণের আবার দেখো 6টি প্রকার রয়েছে। বিশেষ্যের বিশেষণ, সর্বনামের বিশেষণ, বিশেষণের বিশেষণ, সংখ্যাবাচক বিশেষণ, পূরণবাচক বিশেষণ আর সম্বন্ধবাচক বিশেষণ। তাহলে নাম বিশেষণ আর ক্রিয়া বিশেষণ বলতে তোমাদের কাছে নিশ্চয়ই এই জিনিসটা পরিষ্কার যে ক্রিয়া বিশেষণ মানে শুধুমাত্র ক্রিয়াপদকে যে বিশেষণ বিশেষিত করছে, আর নাম বিশেষণ মানে আমরা দেখব সেখানে বিশেষ্য, সর্বনাম ও বিশেষণ এই 3টি পদকে বিশেষিত করছে। তাই আমরা দেখো এই প্রকারভেদের মধ্যে প্রথমেই পেয়ে গেছি বিশেষ্যের বিশেষণ, তারপরে পেয়েছি সর্বনামের বিশেষণ, তারপরে বিশেষণের বিশেষণ। এরপরেও এই সংখ্যাবাচক, পূরণবাচক, সম্বন্ধবাচক বিশেষণগুলো মূলত দেখব বিশেষ্য পদকেই কেন্দ্র করে এগুলি উপস্থাপিত হচ্ছে, এই বিশেষণ পদগুলি। তাহলে আমরা নাম বিশেষণের যে প্রথম বিভাগ বিশেষ্যের বিশেষণ, তার ডেফিনেশান দেখি। যে বিশেষণ পদ বিশেষ্য পদকে বিশেষিত করে। কিভাবে বিশেষিত করবে না? বিশেষ্য পদকে বিশেষিত করবে মূলত তার দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ নির্দেশ করে। সেই বিশেষণ পদকে বলা হচ্ছে কি? বিশেষ্যের বিশেষণ। যেমন দৃষ্টান্ত দেখো যে এই বিশেষণটা আবার মানে বিশেষ্য পদের একটা গুণ তুলে ধরতে পারে। যেমন টাটকা খাবার, এখানে এই টাটকা পদটি হচ্ছে বিশেষ্যের বিশেষণ। এটি একটি গুণবাচক, খাবারের একটা গুণ তুলে ধরা হচ্ছে। বা ধরো আমরা এখানে বলতে পারি পরিশ্রমী ছেলে, এই গুণবাচক একটা ছেলে বিশেষ্য পদ, ছেলেটির এখানে একটা গুণ তুলে ধরা হচ্ছে যে ছেলেটি খুব পরিশ্রমী। এরপর দেখো অবস্থাবাচক বিশেষণের মধ্যে কি আসছে না? ঘুমন্ত বাচ্চা, এখানে ঘুমন্ত পদটি হচ্ছে অবস্থাবাচক বিশেষণ। মূলত এটিকে আমরা বিশেষ্যের বিশেষণ বলেই চিহ্নিত করব। এই বিশেষণটা একটা অবস্থা বোঝাচ্ছে। পরিমাণবাচক বিশেষণ, যেমন দেখো এটা একটু দাগ পড়ে গেছে, মুছে দিলাম। দেখো পরিমাণবাচক বিশেষণের মধ্যে পাওয়া যাবে 10 হাত কাপড়। তাহলে যে 10 হাত, এখানে মূলত এই 10 হাত হচ্ছে বিশেষণ পদ, কাপড়টা হচ্ছে বিশেষ্য পদ, এটা একটা পরিমাণ বোঝাচ্ছে। এরপর উপাদানবাচক, লোহার চেয়ার, এই লোহার এই পদটি হয়েছে বিশেষণ পদ। চেয়ার হচ্ছে বিশেষ্য পদ। চেয়ারটা কোন উপকরণ বা উপাদানে তৈরি না? লোহার। কাঠের চেয়ার হতে পারে, তখন কাঠের পদটা হবে উপাদানবাচক বিশেষণ। সংজ্ঞাবাচক বিশেষণের মধ্যে রয়েছে দেখো ঢাকাই শাড়ি, ঢাকাই এই পদটি হচ্ছে সংজ্ঞাবাচক বিশেষণ। আচ্ছা, তাহলে এটা যেহেতু একটা স্থানের নাম,
একটা রাজধানীর নাম, সেই ভিত্তিতেই কিন্তু এটা সংজ্ঞাবাচক বিশেষণ হিসেবে ব্যবহৃত হচ্ছে। সংজ্ঞাবাচক বিশেষ্য পদটি এখানে বিশেষণ হয়ে উঠেছে। তাহলে এটা গেল মূলত বিশেষ্যের বিশেষণের ডেফিনেশন এবং তার বিভিন্ন ধরনের যে প্রয়োগ বৈচিত্র্য আমরা দেখলাম। এরপর দেখো রয়েছে নাম বিশেষণের দ্বিতীয় ভাগ, সর্বনামের বিশেষণ। যে বিশেষণ পদ সর্বনাম পদের অবস্থা, গুণ, ধর্ম, পরিমাণ ইত্যাদি প্রকাশ করে তাকে বলা হচ্ছে সর্বনামের বিশেষণ। যেমন দেখো, ওরা অবিস্মরণীয়। তাহলে এই অবিস্মরণীয় বিশেষণ পদটা কোন পদকে বিশেষিত করছে? না, ওরা সর্বনাম পদকে বিশেষিত করছে। সে বড় পাষাণ, পাষাণ এটা হচ্ছে সর্বনামের বিশেষণ। কোন সর্বনাম পদকে বিশেষিত করছে? না, সে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে যখন বিশেষণ পদ সর্বনাম পদের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ নির্দেশ করবে তখন সেই বিশেষণ পদকে বলবো সর্বনামের বিশেষণ। এরপর দেখো 3 নম্বরে রয়েছে বিশেষণের বিশেষণ। যে বিশেষণ পদ অন্য বিশেষণ পদের, অন্য বিশেষণ মানে বাক্যে একটি অন্য বিশেষণ পদ রয়েছে, সেই অন্য বিশেষণ পদের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ নির্দেশ করবে, সেই বিশেষণ পদকে আমরা কি বলবো? বিশেষণের বিশেষণ। যেমন দেখো, ধপধপে সাদা কাপড়। তাহলে এখানে কাপড় পদটি বিশেষ্য, তাকে বিশেষিত করছে সাদা এই বর্ণটি। এবার সাদাটা কেমন? সাদাটা তাহলে এখানে বিশেষণ, এবং সাদাকে বিশেষিত করছে ধপধপে। খুব জোরালো ঠান্ডা, এখানে খুব হচ্ছে বিশেষণের বিশেষণ। তাহলে আমরা কিন্তু রেখাঙ্কিত করলে শুধুমাত্র বিশেষণের বিশেষণকেই রেখাঙ্কিত করব। এখানে ধপধপে সাদা, সাদা বিশেষণটাকে রেখাঙ্কিত করা যাবে না, বা জোরালোটাকেও রেখাঙ্কিত করা যাবে না। শুধুমাত্র ধপধপে আর শুধুমাত্র খুব এই পদগুলিকেই আমাদের চিহ্নিত করতে হবে বিশেষণের বিশেষণ হিসেবে। এরপর দেখো রয়েছে 4 নম্বরে সংখ্যাবাচক বিশেষণ। যে বিশেষণ পদের দ্বারা বিশেষ্যের সংখ্যা বা পরিমাণ নির্দেশ করা হবে, বা বিশেষ্য পদের সংখ্যা বা পরিমাণ নির্দেশ করা হবে, তাকে বলা হচ্ছে সংখ্যাবাচক বিশেষণ। যেমন দেখো, 12 মাস, মাস বা দিন এই দুটি হচ্ছে বিশেষ্য পদ, তাই এখানে 12 আর 7 এই দুটি হচ্ছে সংখ্যাবাচক বিশেষণ। মূলত বিশেষ্য পদেরই এখানে দেখো সংখ্যা বা পরিমাণ নির্দেশ করা হচ্ছে। এরপর রয়েছে দেখো পূরণবাচক বিশেষণ। যে বিশেষণ পদ নাম পদের ক্রমবাচক রূপকে নির্দেশ করে তাকে বলা হচ্ছে পূরণবাচক বিশেষণ। যেমন মাসের প্রথম দিন এসো, এই যে প্রথম, এটা হচ্ছে 1 এই সংখ্যার ক্রমটাকে নির্দেশ করছে। বা দ্বিতীয় লোকটি খুবই সৎ, দ্বিতীয়, এটা 2 সংখ্যার ক্রম রূপকে প্রকাশ করছে। এবং এই ক্রমবাচক যে রূপটি প্রকাশ করা হচ্ছে কোন পদের? দেখো, লোকটি বিশেষ্য পদ, দ্বিতীয় লোকটি, আর প্রথম দিন, দিনটি হচ্ছে বিশেষ্য পদ। তাহলে এগুলোকে বলা হচ্ছে পূরণবাচক বিশেষণ। তাহলে পূরণবাচক বিশেষণের ক্ষেত্রে যে বিশেষণ পদ নাম পদের মানে বিশেষ্য পদেরই এখানে মূলত দেখলাম যে ক্রমবাচক রূপকে নির্দেশ করে, সেই বিশেষণ পদকে বলছে পূরণবাচক বিশেষণ। এরপর দেখো নাম বিশেষণের যেটা শেষ ভাগ, সেখানে আমরা দেখব যে রয়েছে সম্বন্ধবাচক বিশেষণ। সম্বন্ধ পদের বিভক্তিযুক্ত পদ, রয়ের বিভক্তিযুক্ত পদ, যখন সম্বন্ধ পদের বিভক্তিযুক্ত পদ যখন বিশেষ্যের পূর্বে বসে সেই বিশেষ্যের বিশেষণ হিসেবে কাজ করবে তখন তাকে বলছে সম্বন্ধবাচক বিশেষণ। যেমন দেখো, গরুর দুধ, এখানে এই গরুর পদটি হয়ে গেছে সম্বন্ধবাচক বিশেষণ। তাহলে দুধ এটি বিশেষ্য পদ, তার পূর্বে বসেছে গরুর, এবং এটি সম্বন্ধ পদের বিভক্তিযুক্ত বিভক্তিযুক্ত হয়ে আছে। তারপরে দৃষ্টান্তে দেখো, বউ বাপের বাড়ি গেছে, যে বাপের এখানে সম্বন্ধ পদের এর বিভক্তিযুক্ত হয়ে আছে, তাহলে বাড়িটা বিশেষ্য পদ, বিশেষ্য পদের পূর্বে বসছে। এ দুটি হচ্ছে, বা এরকম অনেক দৃষ্টান্তই রয়েছে, এগুলি হচ্ছে সম্বন্ধবাচক বিশেষণ পদ। এরপর দেখো রয়েছে ক্রিয়া বিশেষণের যে বিশেষণের যে দ্বিতীয় ভাগ ক্রিয়া বিশেষণ, সেই ক্রিয়া বিশেষণকে প্রধানত 3 প্রকার বা 3 ভাবে আমরা পেয়ে থাকি। যেমন প্রথমে রয়েছে দেখো স্থানবাচক, দ্বিতীয়তে রয়েছে কালবাচক বা সময়বাচক, তৃতীয় ভাগে আমরা পাবো ভাববাচক বা অবস্থানবাচক। তাহলে স্থানবাচক ক্রিয়া বিশেষণ বলতে কি বুঝবো?
না যে ক্রিয়া বিশেষণের দ্বারা ক্রিয়া সম্পন্ন হওয়ার স্থানকে নির্দেশ করা হচ্ছে তাকে বলা হচ্ছে স্থানবাচক ক্রিয়া বিশেষণ। যেমন দৃষ্টান্ত দেখো, রতন মাঠে দাঁড়িয়ে আছে। তাহলে এখানে দাঁড়িয়ে থাকায় ক্রিয়াটা কোন স্থানে সম্পন্ন হচ্ছে? না মাঠে। তাহলে এই মাঠে পদটি হয়ে গেছে স্থানবাচক ক্রিয়া বিশেষণ। বা তারপরে দৃষ্টান্ত দেখো, এখানে দাঁড়িয়ে আছো কেন? এই পদটিতে আমরা দেখছি এখানে দাঁড়িয়ে আছো, কোন স্থানে? না এখানে। তাহলে এখানে এই স্থানবাচক পদটি হয়েছে বিশেষণ এবং এটি হচ্ছে স্থানবাচক ক্রিয়া বিশেষণ। যেহেতু এটা স্থান বোঝাচ্ছে তাই এটি হচ্ছে ক্রিয়াপদের দাঁড়িয়ে বা এই দুটি ক্রিয়ারই মাঠে আর এখানে এই দুটি পদ হয়েছে স্থানবাচক বিশেষণ এবং ক্রিয়াপদকে বিশেষিত করছে বলে এগুলিকে স্থানবাচক ক্রিয়া বিশেষণ বলে চিহ্নিত করা হচ্ছে। এরপরে দেখো রয়েছে ক্রিয়া বিশেষণের যে দ্বিতীয় ভাগ, কাল বা সময়বাচক ক্রিয়া বিশেষণ। যেমন স্থানবাচকের ক্ষেত্রে স্থান বুঝিয়েছিল, এবার কাল বা সময়বাচকের ক্ষেত্রে কাল বা সময়কে নির্দেশ করা হবে। দেখো, যে ক্রিয়া বিশেষণ ক্রিয়া সম্পন্ন হওয়ার সময় বা কালকে নির্দেশ করে তাকে বলা হচ্ছে কাল বা সময়বাচক ক্রিয়া বিশেষণ। যেমন দেখো, দিন রাত পড়ছো কেন? তাহলে যে দিন রাত পড়া ক্রিয়াটা কোন কাল বা কোন সময় হচ্ছে? না দিন রাত। বা কিছুক্ষণ চুপ করে থেকো, কিছুক্ষণ, এই দুটো পদ হয়ে গেছে এখানে, যেহেতু কাল বা সময় নির্দেশ করা হচ্ছে এবং এ দুটি বিশেষণ হিসেবে ব্যবহৃত হচ্ছে ক্রিয়া, তাই এ দুটি হচ্ছে কাল বা সময়বাচক ক্রিয়া বিশেষণ। তাই এরপরে দেখো ক্রিয়া বিশেষণের তৃতীয় ভাগ রয়েছে ভাব বা অবস্থাবাচক ক্রিয়া বিশেষণ। যে ক্রিয়া বিশেষণ ক্রিয়া সংঘটিত হওয়ার ভাব অর্থাৎ কিভাবে কি অবস্থায় ক্রিয়া সম্পন্ন হচ্ছে তার নির্দেশ করে। তাহলে ভাব বলতে কি? না ক্রিয়াটা কিভাবে হচ্ছে বা কি অবস্থায় হচ্ছে, এটাই হচ্ছে ক্রিয়ার ভাব। যে বিশেষণ পদের দ্বারা তুলে ধরা হচ্ছে তাকে বলা হচ্ছে কি অবস্থাবাচক ক্রিয়া বিশেষণ। যেমন দেখো, ছেলেবেলা থেকে ওকে দেখছি। তাহলে যে ছেলেবেলা এটা একটা অবস্থা বোঝানো হচ্ছে। বা মীরা মধুর ছন্দে গান গাইছে, মধুর ছন্দে, এটা হয়ে গেছে এখানে ভাব বা অবস্থাবাচক ক্রিয়া বিশেষণ। তাহলে এই গেল আজকে ক্রিয়া বিশেষণের 3টি ভাগ এবং নাম বিশেষণের 6টি ভাগের সম্পূর্ণ আলোচনা। একটা জিনিস মাথায় রাখবে যে দৃষ্টান্ত চাইলে অতি অবশ্যই বাক্যে দৃষ্টান্ত দেবে এবং যেটি যে ধরনের বিশেষণ হয়েছে তাকে রেখাঙ্কিত করতে হবে, না হলে কিন্তু কোনোভাবে এখানে নাম্বার পাবে না। আজ তাহলে তোমরা এতটাই অনুশীলন করো।